ছাত্র জনতার বাংলাদেশ তথা বিশ্বের বুকে নতুন ইতিহাস সৃষ্টিকারী যে আন্দোলন, ফ্যাসিবাদের পতনের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নিহত এবং আহতদের দুর্যোগে আজকের এই যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমার সমবেদনা এবং সংহতি। শহীদুল ভাই যেমনভাবে বলছিলেন যে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা, 5 মাস ওভার হয়েছে, প্রায় 5.5 মাস হতে যাচ্ছে। সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য, আহত ওদের পরিবার, আহতরা, নিহতরা, এটা আমাদের কাছে কাম্য ছিল না। দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার, আমাদের সমর্থিত সরকার, কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি। যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে, দেশের স্বার্থে, আমাদের স্বার্থে। দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে। আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে। সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে, তড়িৎ অ্যাকশন নিবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই 5.5 মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যে সেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে, গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন। তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব, যেটা শহীদুল ভাই বলেছেন যে কাগজ হারিয়ে যায়? এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বোধ হয় সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে 18 জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুন বাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা দিতে সাহস করে নাই। এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, দেশজুড়ি বলে গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। এটা শুধুমাত্র মফস্বল কিংবা ঢাকার দু একটি ক্লিনিক নয়, মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আইনপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিক এবং এই আইনপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই। অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে। তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তাহলে তো সুস্থ হতে পারত, কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই, কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে, যারা মরুক আপনারা দেখেছেন। সরকারের বারবার আমরা বলেছিলাম প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা। তারা এতদিন যে ভালো চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া, তারা যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া, এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়ে এখন কিন্তু বিনোদ বা মতনের তথ্য, নানান ধরনের তথ্য আসছে। কোথাও কোথাও বলা হচ্ছে 1600 অধিক নিহত হয়েছে, আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি 800+। তাহলে মুক্তিযুদ্ধের শহীদ
মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে 15 বছর আওয়ামী ফাঁসিবাদ কায়েম হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না। তো এই যে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থানের কথা বলেন, ইতিমধ্যেই গণ অভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। গণ অভ্যুত্থানের মালিককে, কোন দলের কতজন মারা গিয়েছে, কোন দলের কি কন্ট্রিবিউশন, সেই প্রতিযোগিতা লেগেছে। যদি এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ এইটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না। এইটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল। এই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন। তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা, বিএনপি হিসেবে চিহ্নিত করা, গণ অধিকার হিসেবে চিহ্নিত করা, এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে। বিএনপি ক্ষমতা গেল, তাদের দল থেকে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করবে, ক্ষতিপূরণ দেবে। জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে। বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনোদিন রাজনৈতিক দলে দাঁড়াতে পারে, তারা আবার তাদেরকে সমর্থন করবে। কিন্তু আমরা জানেন যে ছোট হলে একটা রাজনৈতিক দল, আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। 2018-তে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো, 24-এ হতো। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই 24-এর কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাজে আমরা এখানে কোনো বিনোদন আমরা বলি না যে আমাদের দলের এতজন মারা গিয়েছে। যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম, আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল, এসেছে, তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে, তারা আমাদের সংগ্রামে। কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই, কারণ আমরা তো সবাইকে অন করি, শুধুমাত্র 13 জনকে নয়। তো এই যে একটা বিভাজন তৈরি হলো, এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের? এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা, সিনিয়র নেতা ফারুক এখনো তিনি হাসপাতালে ভর্তি। এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে আমার শহীদ মেয়ের এই ছেলেগুলো, আমার মায়া লেগেছে। ওরা একটা অসুস্থ, আমি জানি না আসলে প্রকৃত অর্থে অসুস্থ কিনা, কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে পড়ছিল, তা ভাঙলো, এখনো প্রেস্টার তারা পিজি হাসপাতালে। এই ঘটনা তারা কিভাবে ঘটালো? আমার কাছে মনে হচ্ছে যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, কারণ স্বাভাবিকভাবে আমরা 24 ঘন্টায় আলটিমেটাম দিয়েছিলাম শহীদ মিনারে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উৎসে দিয়েছে কিনা। কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি, সরকার, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে। যেটা আমরা বারবার বলছিলাম এই বিনোদন বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এই গণ অভ্যুত্থানের সরকার অন্যান্য সমাজ তত্ত্বাবধায়ক সরকারের মতো 3 মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না। এই গণ অভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার। কিন্তু দুঃখজনক 5 মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে, অভিভূত করেছে। কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্যের ব্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে। এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন, সেখানেও 15% ব্যাট বাড়িয়ে দিয়েছে। যাকে যে ন্যায্য মূল্যের পণ্য
আমরা রাজনীতি করছি, এমপি হওয়ার স্বপ্ন দেখছি, সরকার গঠন করার স্বপ্ন দেখছি, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন, সচিবালয়ের সচিব হচ্ছেন, পুলিশের আইনজীবী হচ্ছেন, ডিআইজি হচ্ছেন। এদের কথা কেউ ভাবছেন না? সবাই নিজের ধান্দা ব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু এইটা কথা ছিল না, ভুলে যাবেন না। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যদি এই শহীদবান আহতদের প্রতি অবহেলা করা হয়, তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয়, আবার আমরা সংকটে পড়ব। সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে। কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা। আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায়, কখনো ভিলেনকে হিরো বানায়। 75-এর মেজর ডালিম কর্নেল রশিদ সাহেবকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো ছিলেন। পরবর্তীতে কিন্তু 42-43 বছর পরও অনেকের কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে ছাত্রতত্ত্ব আরো আমাদের আপনার প্রিয় ছাত্রতত্ত্ব বলেন এইদিকে আরেকটা বড় ধরনের মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা তথ্য বিভক্তি তৈরি করেছিল। আজকে এই যে গণ অভ্যুত্থান, সমগ্র জাতি বিশ্ববাসী যারা গণ অভ্যুত্থান, আমরা যারা গণ অভ্যুত্থান, কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম, আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে, এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো লাগবে। এর পাচ্ছেন না, কেউ দলগঠন নিয়ে ব্যস্ত আছেন, ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন, ক্ষমতা দেওয়ার জন্য ব্যস্ত আছেন, অথচ সেই ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই গণ হত্যাকারীদের বিচারের দাবিতে কোন দলের আওয়াজ নাই। বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায়, আগামী নির্বাচনে সুযোগ দিতে চায়। নাটকীয় কথা বলছে, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাকআউট করো। আরে পাগলা, এই 5 বছর এই দেশের মানুষ এতটা মন ভরা, এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটাই ভোট দিবে না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি 5 বছর পর পর ক্ষমতা এসেছিল, এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি, দখলদারি, মানুষকে চিহ্নি করা, হয়রানি করা, মাস্তানি করা, গুন্ডামি করা, এইগুলোর কারণে 5 বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই। সুতরাং এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল করা বলেছে, ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে। এবং আওয়ামী লীগকে কন্ডাক্ট করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা
ফাঁসি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল গঠন দরকার ছিল অন্তত 20টা, হয়েছে একটা। কি বলবো, থুতু পরে ভালো তো বুকে পড়ে। সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরও লজ্জিত হই, সেই কারণে অনেক কিছু বলতে পারি না। বারবার বলছিলাম এটাকে জাতীয় সরকার করেন, আন্দোলনকারী অংশীদারদেরকে নিয়ে 2 বছরের জন্য সিল মেরে দেন, কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে। আপনারা করলেন না। এখন এই শেখ সাহেবের মতো আফসোস করে বলতে হয়, ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না, তো ইউনুস সাহেবের কেন আমার কথা পৌঁছালো না, এই সরকার উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না। এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে, কেউ বছর 6 মাসের মধ্যে নির্বাচন দেন, কেউ বছর এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই। কথাতে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে। 5 মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই, এইরকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। এই যে 100 শতাধিক পণ্য যে ভ্যাট শুল্ক বাড়ালো, রোজার সিলেটের দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে, জনগণকে ঠেকানো যাবে রাস্তায় নামানো থেকে। আর তারা দ্রুত নির্বাচন চায়, তারা তো কাজে লাগাবেই। নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে? এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে, নির্বাচিত সরকার সেভাবে পারবে না। রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে, রাজনৈতিক স্বাস্থ্য সুবিধার দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না, সেটা এই সরকার পারত। সরকার প্রতি আমাদের অনুরোধ থাকবে, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেন, দূরত্ব কমিয়ে আনুন, রাষ্ট্র সংস্কার ঐক্যমত করেন, প্রয়োজনে এখনো সময় আছে, জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন। আমরা সহযোগিতা করব আপনাদের। তার আগে প্রথম টাইমলাইন 15 তারিখ, 15 দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না হলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হবে। এবং হত ভাইদেরকে বলবো, ওই যে চক্ষু হাসপাতালে শ্বশুর বাড়ি মামার বাড়ি বানায় হাসপাতাল থেকে আন্দোলনে আসার সেইখান থেকে মানুষের উপরে আক্রমণ করে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনাদের পরিষ্কার অবস্থান থাকতে হবে। সুস্বাস্থ্য ভবিষ্যৎ কামনা করি। কোথাও বলা আছে বলতে পারি, সেটা তো আপনার